সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল টকের নিয়মিত আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নিয়মিত আয়োজনের অতিথি একজন এবং আমরা ওনার কথাই শুনবো। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, ঘোষণাও দিয়েছিলাম যে রাত 11টায় আমাদের সঙ্গে থাকবেন 70-60-এর দশকের ছাত্রনেতা, 70-60-এর দশকে মুক্তিযোদ্ধা ছিলেন, ছাত্রনেতা 70-এর দশকে, এবং বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সময়ে সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্ব পালন করেছেন, ছিলেন একজন সংগ্রামী লড়াকু মানুষ। 75-এর 15 আগস্টের পর যিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে একদম প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদেরই একজন। আর বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেছেন অনেক কিছু। পদ্মা, মেঘনা, যমুনায় অনেক জল গড়িয়েছে। সেই জল গড়িয়ে দেখার পাশাপাশি রাজনীতির একদম শুরু থেকে জীবনের এই পর্যায়ে এসে এখনো রাজনীতিকে তিনি দেখেন, রাজনীতি থেকে এখনো অনেক কিছু শিখান। আমরা কথা বলবো আজকে তার সঙ্গে এবং আমরা মুখোমুখি হব তার। আমাদের সঙ্গে আজকে যথারীতি যুক্ত হয়েছেন, অনেকদিন পর ওনাকে এককভাবে আবার আমরা শুনতে পেলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ ফজলুর রহমান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, এবং তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা। ফজলু ভাই, আপনাকে স্বাগতম বিপুল টকের এই আয়োজনে। বিপুল টকে অ্যাডভোকেট ফজলুর রহমান। আর আপনি নিশ্চয়ই ভালো আছেন, শরীর স্বাস্থ্য ভালো? আমি ভালো আছি, আপনাকে আমার শুভেচ্ছা জানাইলাম। ধন্যবাদ। আপনাকে আজকে আমরা পেলাম খুবই একটা গুরুত্বপূর্ণ সময়ে, মাত্র 2 দিন আগে বাংলাদেশে একটা সংস্কারের চূড়াবালিতে আছে। অনেকেই বলেন, এটা আমার বক্তব্য না, অনেকেই বলেন সংস্কারের একটা চূড়াবালিতে পড়ে গেছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি। আর এই চূড়াবালির মধ্যেই বাংলাদেশ যেন ক্ষয় হচ্ছে দিনে দিনে, অনেকেই বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা তো বটে, আপনার মতো একদম প্রবীণ পুরোদা রাজনৈতিক ব্যক্তিরাও বলছেন। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতেই 6 কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়েছে, যেটি পরশুদিন রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক করেছে। সেই বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেছেন, বৈঠক শেষে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন। কিন্তু আমি যতটুকু ওই বৈঠক সম্পর্কে খোঁজ নিয়েছি এবং আমার এখানে যারা এসেছিলেন তারা অনেকেই বলেছেন নির্বাচন নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিভাবে সংস্কার অগ্রসর হবে, কিভাবে সংস্কারের পর নির্বাচন হবে, কিংবা জুলাই চার্টার কি হবে, এইসব নানা বিষয়ে আলোচনা হয়েছে। এক ফাঁকে আলোচনা হয়েছে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে হবে। তবে প্রধান উপদেষ্টার তরফ থেকে স্থানীয় নির্বাচনের প্রসঙ্গটি তোলা হয়েছে। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন, আপনি তো দেখেছেন, অনেক লড়াই সংগ্রাম দেখেছেন। এই যে একটা চূড়াবালিতে, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আসলেই চূড়াবালিতে কিনা, রাজনীতির চূড়াবালিতে, রাজনীতিও বাংলাদেশের রাজনীতির চূড়াবালিতে কিনা, নির্বাচন নিয়ে আসলে সময় ক্ষেপণ হচ্ছে? আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি কথাটা সঠিকভাবে আপনি বললেন। হ্যাঁ, আমিও আপনার সঙ্গে একমত। আপনি যদি জানতে চান বাংলাদেশের রাজনীতি চূড়াবালিতে কিনা, আমি নিঃসন্দেহে আমি বলবো ইয়েস, বাংলাদেশের রাজনীতি এখন অন্ধকারে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটা চূড়াবালিতেই হারিয়ে যাচ্ছে মনে হয়। এখানে ওই দিন যে মিটিংটা হলো, আপনি যে মিটিংটার কথা বললেন, আমরা তো খুব সাধারণ মানুষ, গ্রাম থেকে আসছি, খুব বেশি অর্জন করছি তা বলবো না, খুব সাধারণ মানুষ। মাটিতেও বসি, চাটিতেও বসি, খেতের আইলেও বসি, বেঞ্চেও বসি, আবার মাঝে মধ্যে চেয়ারও বসি। কিন্তু এমন জায়গায় বসি না যেখানে বসলে পরে নিজেকে খুব ছোট মনে হয় বা নিজের প্রেস্টিজ সম্পর্কে প্রশ্ন আছে। ওই দিন যাদেরকে ডাকা হলো, আমি দেখলাম 35টি রাজনৈতিক দলকে ডাকা হলো, তাদেরকে যেভাবে বসানো হলো, যেভাবে কথা বলা হলো, যাদেরকে সামনে বসানো হলো, আমার কাছে মনে হয়নি রাজনৈতিক দলগুলোকে সম্মান দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে ইউনূস সাহেব এবং তার যারা সহকর্মী, উপদেষ্টা বা ওই কমিশনের চেয়ারম্যান, তারা হলো শিক্ষক বা মাস্টার, আর যাদেরকে ডাকা হয়েছে তারা হলো ছাত্র। সেই ছাত্ররা মাস্টারের কথা শুনেছে, মাঝে মধ্যে 2-একটা কথাও বলেছেন। আমার কাছে মনে হয়নি যে কথাগুলো খুব সুস্পষ্ট।
আমার কাছে মনে হয় না কথাগুলো খুব সাহসী। আমার কাছে মনে হয়েছে কোথায় যেন আটকা পড়েছে সাহস। সুবিধাবাদ একটা চিন্তা যেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে পেয়ে বসে। ইউনূস সাহেবের মতো একজন মানুষ রাজনীতি বুঝেন না বললে আমি এটা বলবো না, তবে উনি রাজনীতি কোনোদিন করেন নাই। এখন দেখা যাচ্ছে, আমরা বলতাম যে ইউনূস সাহেব যেদিন 8 তারিখে আগস্টের যেদিন প্রধান উপদেষ্টা হন, আমি হাততালিটা খুব জোরে দিছিলাম। আমরা মনে করছিলাম যে এই দেশ অনেক বেশি উপরে উঠবে, টাকা পয়সার কোনো অভাব হবে না, বাজারে গেলে পরে জিনিসপত্রের দাম আমরা এমন ভাবে পাবো যে মানুষ মনে করবে শায়েস্তা খানের আমলে এসে পড়েছি, অথবা দেশ এমন আইন শৃঙ্খলা এত উন্নত হবে, আমরা মনে হবে যে আমাদের যে ইউনূস সাহেব নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে, তার প্রকৃষ্ট প্রমাণ তিনি দিচ্ছেন। এই ধরনের অনেক স্বপ্ন এবং কল্পনা নিয়ে জোরে হাততালি দিয়েছিলাম। 6 মাসের উপরে চলে গেল। ইউনূস সাহেবের এখনকার আচার ব্যবহার দেখলে আমার মনে হয় বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ইউনূস সাহেবরা এনজিওতেই সুন্দর মানায়, গ্রামীণ ব্যাংকে বা গ্রামীণ অতেই সুন্দর মানায়, গ্রামীণ ফোনে, অথবা ইউনূস সাহেবকে নোবেল প্রাইজের মধ্যেই সুন্দর মানায়। বাংলাদেশের রাজনীতিতে উনি এসে আমার কেন জানি মনে হচ্ছে আস্তে আস্তে নিজেকে উনি ছোট করে ফেলছেন, এবং রাজনীতির যে ঘূর্ণিপাক চলছে সেই ঘূর্ণিপাকে উনি নিজেকে জড়িয়ে ফেলছেন। তা না হলে এত ছোট ছোট কথা উনি বলতেন না। ওই দিন তার ছাত্ররা মানে রাজনৈতিক দলগুলো চলে আসার পরে উনি যে ধরনের একটা ব্রিফ করলেন, আমার কাছে মনে হয়েছে এইগুলা অডাসিটি, রাজনৈতিক দলগুলাকে খুব ছোট মনে করা। অথচ বিএনপি যদি খালি 24 ঘন্টা মনে করে, অথবা জামাতের মতো একটা দল যদি শুধু নীরব থাকে, অন্যান্য 2-1টা দল যদি খালি চুপে চাপে থাকে, 3 দিন পরে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমরা সবাই সাপোর্ট দিয়েছি বলেই আজকে ইউনূস সাহেব এত বড় বড় কথাগুলো বলতে পারে। আর উনি যে দেশটাকে এরকম কূটকৌশলের মাধ্যমে, ওনার ভিতরে এক রকমের কথা, বাইরে আর এক রকমের কথা, উনি কিছুই বুঝেন না, কিন্তু একটা জিনিস উনি বুঝেন, কিভাবে ক্ষমতার লাগামটাকে দীর্ঘায়িত করা যায়, কিভাবে অনির্বাচিত ক্ষমতায় থেকে নির্বাচিত ক্ষমতার চেয়েও এখন চতুর্দিক থেকে শুনি বলা শুরু হয়েছে, এবং তার মাইক হইল যে মাঠে মাঠে বক্তৃতা করে। আমি এখন আর ওয়াজ বললে আচ্ছা আমি সম্মান করে ওয়াজ বললাম, ওয়াজের নামে যে বক্তৃতা করে, যে মৌলানা মৌলভী সাহেবরা তারা নিজেদেরকে বলে আলেম। আলেমের সংজ্ঞা কি একটু যদি আমি বুঝতে পারতাম, যার এলেম আছে, জ্ঞান আছে, এই জ্ঞান অনেকেরই আছে। আরবি পড়লেই শুধু জ্ঞান হয় আর বাংলা পড়লে জ্ঞান হয় না। আলেম কিন্তু বাংলাদেশে লাখে লাখে আছে, শুধু আরবি পড়লে আলেম না। মৌলানা সাহেবরা শুধু আলেম না, অন্য জ্ঞানী যারা তারাও আলেম। আলেমের অর্থ হইল জ্ঞানী। এলেম যার আছে, জ্ঞান যার আছে, শিক্ষা যার আছে, সেই শিক্ষা শুধু আরবি শিক্ষা না। আমি শুধু বলতে চাই তারা হইলো তার ক্যানভাসার। এক ক্যানভাসার দেখলাম আজকে বলল, সুর ধরে বলতেছে, ওয়াজের সুর, ও ভাইয়েরা গো, হাসিনা থাকলে তো 29 সন পর্যন্ত কেউ ক্ষমতায় আসতে পারতো না, তাহলে ইউনূস সাহেবকে এই পর্যন্ত ক্ষমতা দিলে ক্ষতি কি? কথাটা খুব বোঝার চেষ্টা করেন, এটা কারা মাঠে। হ্যাঁ, এইসব ক্যানভাসাররা ইউনূস সাহেবকে 29 সন পর্যন্ত রাখবার চায়, এবং ইউনূস সাহেবও মনে মনে খুশি হচ্ছেন। আবার কি বলতেছেন, ইলেকশন যদি দিতেই হয় তাহলে সেই ইলেকশনটা হবে স্থানীয় ইলেকশন। ইউনূস সাহেব দেশে ছিলেন না, এই সন্তানেরা ছিলেন, মানুষেরা ছিল। আমার কথাটা শুনে কথাটা বলতে দেন। প্রথম তো এটা একটা নির্দোষ আন্দোলন শুরু হইলো, কোটা চাই না, চাকরি চাই, জ্ঞানের মাধ্যমে যোগ্যতার চাকরি চাই। সেই আন্দোলনের একটা পর্যায়ে এসে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর থেকে এক দফার আন্দোলন আসলো। সেই এক দফার একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা হলো এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। কথাটা আমি সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা চিন্তা করে,
এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি। যে হাসিনা যে সরকারটা কবে যাবে, এই সরকারটা কি জাতীয় সরকার কবে যাবে নাকি স্থানীয় সরকার কবে যাবে? জাতীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়া গুলি খাইলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, জাতীয় সরকারকে হটাইলাম হাসিনা। এখন তো ইলেকশনটা হবে জাতীয় সরকারে। এইটুক যুক্তিও যদি জনাব ইউনূস সাহেব না মাইনে বলে স্থানীয় সরকার হবে, তাহলে তাদের পরিণতি কি হবে বা আমাদের পরিণতি কি হবে জানে না। তবে আরেকটা গন্ডগোল, যে দেশে উনি পাকাইবার চেষ্টা করে ক্ষমতায় থাকতে চাইতেছে, কোন শক্তিতে আমি জানি না। তবে ইউনূস সাহেবকে আমি বলবো, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনার উচিত হলে ওইসব গন্ডগোলের মধ্যে না যাওয়া, কূটকৌশল করিয়া জটিল এবং কুটিল পথে ক্ষমতায় থাকার চেষ্টা না করা। এটা কিন্তু বাঙালিরা বুঝে, বাংলাদেশের মানুষ বুঝে। আমরা কিন্তু এই ব্যাপারে মাস্টার। বাংলাদেশের মানুষ ওই এই ব্যাপারে কিন্তু ব্রিটিশ আমল থেকে মাস্টার। কারা কি কয় এটা সব বুঝে। কিন্তু আপনি কি বলছেন তা আমরা বুঝি। কাজে এই যে আপনি বলছেন যে এখন যে হতাশা, ধোঁয়াশা, আমি আগে বলতাম হাসিনার সময় অন্ধকার, ফেসিজমের অন্ধকার, কিন্তু অন্ধকারে টর্চ লাইট মারলে আলোকিত হয়। কিন্তু ইউনূস সাহেবের সময় কুয়াশা এবং ধোঁয়াশা, কুয়াশা এবং ধোঁয়াশা, কিন্তু গাড়ি চালানো যায় না দুইটা হেডলাইট মারিয়া। কাজে ইউনূস সাহেব এই কুয়াশা ধোঁয়াশা করে কি হবে এই দেশ আমি জানি না, তবে খারাপ দিকে যাচ্ছে এই ব্যাপারে বলতে আমার কোনো দ্বিধা নাই। একদম। একটা প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি অনেকক্ষণ বললেন, তাহলে বিএনপি কেন, এর আগে একটা প্রশ্ন করি, বাংলাদেশের রাজনৈতিক নেতারা, পুরোধা রাজনৈতিক নেতারা যারা পুরখাওয়া রাজনীতিবিদ, মির্জা আব্বাস কিংবা তার সঙ্গে যারা গিয়েছেন, সালাউদ্দিন সাহেব সহ যারা গিয়েছেন, পুরখাওয়া রাজনীতিবিদ, তারা গিয়ে কিভাবে তারা ছাত্র হয়ে গেলেন, একদম রাজনীতির মাঠে যারা নাই, গত ৩৫ বছর যিনি বাংলাদেশে নাই, তিনি এসে বাংলাদেশের সংবিধান রচনা করে ফেলতেছেন, পুনর্লিখন করে ফেলতেছেন, নতুন সংবিধানের জ্ঞান দিতেছেন, তাদের সামনে এরা ছাত্র হয়ে গেলেন। তার মানে কি রাজনীতি যে বিরাজনীতিকরণের দিকে পুরোপুরি ধাবিত হয়ে গেল? আপনি বিএনপি যাদের নাম বলছেন তারা আমাদের দলের নেতা, তারা স্থায়ী কমিটির সদস্য, তারা অনেক জ্ঞানী গুণী মানুষ, এবং তারা হলো আমাদের দলের নীতি নির্ধারণী যে ফোরাম, স্থায়ী কমিটি, চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তারা হলো সেই স্থায়ী কমিটি। তারা এত উপরে, সিদ্ধান্তের কথা দলের আমি বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো যে আমার ৬০ বছরের রাজনীতির অভিজ্ঞতায় একটা দল যারা দায়িত্ব নিতে চায়, এটা বিএনপি নিতে চায় কিনা আমি জানি না, যারা একটা বাংলাদেশের দায়িত্ব যারা নিতে চায়, যে কোনো দল, তাদের উচিত হলো গলা উঁচু করে সুস্পষ্ট কথা বলা। পেটে ইউনূস সাহেবের মতো কথা রাখে না। তাদের বলা উচিত ইলেকশন তাড়াতাড়ি দেন, এইভাবে দেন। তাদের বলা উচিত স্থানীয় ইলেকশন জাতীয় ইলেকশনকে এটা কমপ্লিমেন্টারি না। কাজে আপনাকে জাতীয় ইলেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, স্থানীয় ইলেকশনের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। যদি আপনি এইসব কথা বলেন এখান থেকে সরেন, তত্ত্বাবধায়ক সরকার আসুক, অলরেডি যেটা হাইকোর্টে এবং এপিলেট ডিভিশনে পাস হয়ে গেছে এটা আসুক, আপনি যান এখান থেকে, আমরা আমাদের দেশ ঠিক করতে পারবো। আপনি গিয়া ফ্রান্সে গিয়া চিকিৎসা করেন, অথবা আপনি গিয়া সুইডেনে গিয়া আবার আরেকটা নোবেল পুরস্কার আইনে আমাদের মুখ উজ্জ্বল করেন। এইটা সুস্পষ্টভাবে বলা উচিত। এক, ২ নম্বর হলো উনি কোনো কথা বলতে পারতেছে না, এখন দেখি কিছু কিছু কথা বলে, কেন বলে আমি জানি না। উনার পিআরও কথা বলে, চাকরি করে কথা বলে, মনে হয় সেই হলো মূল নেতা। উনার ওই যে উনার সঙ্গে যে ছাত্র সংগঠনের ছেলেরা আছে, ছোট ছোট ছেলেরা, তারা যেসব কথা বলে, যেসব কর্মকাণ্ড করতেছে, একটা দেশ এইভাবে কেমনে চলতে পারে আমি এটা বুঝতে পারি না। কেন সমস্ত মানুষ চুপ করে থাকে? যারা সেই মানে স্বার্থপরের মতো আমরা সব মানুষ কি চুপ করে থাকবো? এইসব অন্যায়ের বিরুদ্ধে শেখ হাসিনাকে তাড়াইছি অন্যায় করার কারণে। আমরা কি তাদের অন্যায়ের সামান্য কণ্ঠের মাধ্যমে প্রতিবাদ করতে পারবো না? এটা কি শুধু ফজলুর রহমানের একা দায়িত্ব বা কিছু ইউটিউবারের দায়িত্ব বাংলাদেশের এইসব অন্যায়ের প্রতিবাদ করা?
যে দেশে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, একদল আরেক দলের বাড়ি পুড়িয়ে দেয়, আবার সরকার যে দেশে বুলডুজার দিয়ে সেই বাড়ি আবার মাটির সঙ্গে মিশাইয়ে দেয়, সেই দেশে কি এমন কোন দল থাকবে না যারা দায়িত্ব নেবে? তারা বলবে না, না বুলডুজার রাজনীতি আমরা চাই না, এটা বন্ধ করেন। এবং বুলডুজার রাজনীতি যারা সূচনা করছে এটা বন্ধ করেন। মব রাজনীতি যারা শুরু করছে, 10,000 মানুষের মিছিল করেই যদি বাংলাদেশের সব বিল্ডিং ভাঙিয়ে দেওয়া যায়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিলদেরকে তাড়ায় দেওয়া যায়, যা ইচ্ছা তা করা যায়, 10,000 লোকের মিছিল 10,000 লোকের মিছিল করতে এমন কোনো কঠিন কোনো ব্যাপার না। তাইলে অনেক ডাকাত দল সৃষ্টি হবে বাংলাদেশে। মেঘনার চরে, পদ্মার চরে, যমুনার চরে হাজার হাজার মানুষ মিছিল করে কইব আমরাও সরকার, আমাদেরকেও চান্দা দেও, আমাদের বিরুদ্ধে গেলে বাড়িঘর পুরাই দেবো। এই ঘটনা কিন্তু ঘটতে থাকবে। ইউনূস সাহেবকে এখনো বলি, সাধু সাবধান, সাধু সাবধান। এই কথাটা আমি শেখ হাসিনাকে বলছিলাম, আপনাকে আজকে বললাম। এখনো যদি সাবধান না হয়, মবের মাধ্যমে যদি আপনি দেশ কন্ট্রোল করতে চান, মব কিন্তু ওই দেশে করা যাবে। যে কোনো লোকে 5,000 লোকের মব যে কোনো গাঙ্গের চরে কিন্তু মানুষ করতে পারবে। মকিম গাজী বহু জায়গাতে সৃষ্টি হইতে পারবে। দেশকে এইদিকে নিয়েন না, দেশকে আইনের মাধ্যমে আনেন, দেশকে আইন শৃঙ্খলার মধ্যে আনেন, সুশাসনের মধ্যে আনেন, বিচারের মধ্যে আনেন। দেশকে ওই মব জাস্টিসের দিকে নিয়েন না। সব জায়গাতে আপনি বসায় দিচ্ছেন একদল ছেলে পেলে, 3টা জেনারেশন নষ্ট করে ফেলতেছেন। 3টা যে ছাত্রদের মধ্যে কোনো লেখাপড়া নাই, এখন ছাত্ররা সবাই রাজনীতি করে। কি রাজনীতি? ছাত্র রাজনীতি না, রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতি করে। এই ছেলেরা তাদেরকে এটা শিখাইছে এবং তাদের পিছনে একটা কালো শক্তি আছে। সেই কালো শক্তি এই দেশের সমস্ত আধুনিক শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে, যাতে বাংলা শিক্ষা অথবা মডার্ন শিক্ষা, এই যে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা যাতে এই দেশে না থাকে। এই কারণে এই সব ছেলেরা আজকে গ্রামে গ্রামে ছাত্র নামদারি ছেলেদেরকে দিয়ে কলেজে কলেজে, স্কুলে স্কুলে আজকে সমন্বয় দাঁড় করাইতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, চাঁদাবাজি, প্রজেক্ট এইসব করায় সমস্ত ছাত্র, আমাদের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমি ইউনূস সাহেবকে বলি, শুধু নিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে নোবেল পুরস্কার পাইলেই কি দেশটা বাঁচবে, নাকি আপনার সন্তানদেরকেও বাঁচাইতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচাইতে হবে? যদি এটাই মনে করেন যে বাঁচাইতে হবে, তাহলে এদেরকে এই কাজে লাগাইছেন কেন? কেন প্রতিদিন বলেন ছাত্ররাই সমস্ত ক্ষমতার উৎস, তারাই আমাকে ক্ষমতায় বসাইছে? এই কথা বলে তো আপনি সর্বনাশ করছেন এই দেশে। এর জন্য তো আপনাকে জবাবদিহি করতে হবে মানুষের কাছে। ছাত্র তো আরো ছিল, ছাত্র নেতা আরো ছিল, সরকার আরো পতন হয়েছে, আইয়ুব খানের মতো সরকারের পতন হয়েছে। কোন ছাত্র নেতা বলছে আমাকে মন্ত্রী বানাও, আমাদের মাধ্যমে দেশ চলতে হবে? কোন ছাত্র? সবাই যার যার, এমনকি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে রাইফেলটা ফালাই দিয়ে ঢাকা ইউনিভার্সিটি এসে ভর্তি হয়েছে। আমার মুক্তিযুদ্ধের পরে রাইফেলটা জমা দিয়া ঢাকা ইউনিভার্সিটি ইকবাল হলে, জহুরুল হলে আবার আইসা ভর্তি হয়ে লেখাপড়া করছি। ওই আমি তো বলি নাই যে আমার হাতে অস্ত্র, কত অস্ত্র আছে শুনবেন? 1 ট্রাক অস্ত্র জমা দিছি আমি মুক্তিযোদ্ধা হিসাবে। সেই শক্তির অধিকারী হয়ে যদি আমি স্কুলে গিয়া স্যারকে স্যার বলতে পারি, আমি যদি আমার ভাইকে বন্ধুকে বন্ধু বলতে পারি, এখন কেন ছাত্ররা 1 মাসের একটা আন্দোলন করে হামকি হুনুরে, হ্যাঁ, আল্লাহ নাই, খুদা নাই, রসুল নাই, লেখা নাই, পড়া নাই, সবকিছু বাদ দা, আমার চেয়ে শক্তিমান আর কেউ নাই, আমার আদেশে সব চলবে, আমাদের মবের আদেশে সব চলবে, এইটা ছেলেরা করে কেন দেশটাকে নষ্ট করতেছে এবং তার পিছনে মদত দিতেছে জনাব ইউনূস সাহেব। একদিন তাকে ওই দায়িত্ব নিতে হবে। একেবারে তার মানে বিরাজনীতিকরণের দিকেই দেশ আগাচ্ছে। একটা প্রশ্ন আপনার কথা থেকে আপনি বলছেন ছোট করে, কিন্তু আমি একটু বিস্তৃত পরিসরে জানতে চাই। বিএনপি কি কোনো অদৃশ্য ভয়ের মধ্যে আছে যে বিএনপি জোর দিয়ে বলতে পারে না যে নির্বাচনটা ডিসেম্বরেই হতে হবে, নির্বাচনটা আগামী 3 মাসের মধ্যে হতে হবে? কেন বিএনপি এটা বলতে পারে না? বিএনপির সংকটটা কোন জায়গায় আসলে আপনি কিভাবে দেখছেন? আগস্টের মধ্যে ইলেকশন হইতে হবে বলছেই তো বিএনপি, কিন্তু যেভাবে বলা দরকার সেইভাবে বলে নাই। এটা আমি সে কথাই বলছি, যে সেভাবে বলে নাই। আচ্ছা ঠিক আছে, আগস্টে না হয় আরো 3 মাস নিছে, এটা তো মানছে মনে হয় বিএনপি, কিন্তু ওই ইলেকশনটাও হবে না।
আমি যদি ভুল প্রমাণিত হই আমি সবচেয়ে খুশি হব, কিন্তু আমি বলে দিলাম আজকে আমার অভিজ্ঞতা দিয়া ওই ইলেকশনটা ওই ইউনূস সাহেব করতে চায় না এবং হবে না, করতে দিবে না, এবং ছেলেরা তো করতে দিবেই না। কারণ ছেলেরা আগে প্রিপেয়ার্ড হবে, তারা গাছেরটা খাবে, গাছেরটা হলে তারা মন্ত্রীও থাকবে, আবার রাজনৈতিক দল করবে। সেই মন্ত্রী এবং রাজনৈতিক দলের সম্মিলনের মাধ্যমে সমস্ত দেশে তারা একটা হলিগানিজমের সৃষ্টি করবে। আমি কথাটা বললাম, আমার কথাটা খারাপ যদি এই ছেলেরা যদি রাজপথে মিছিল করে দল করে, যদি গণপথে মিছিল করে দল পড়ে, গ্রামের রাস্তায় যদি যায়, যদি কৃষকের ক্ষেতের আইলে যায়, শ্রমিকের কারখানায় যায়, ওই যে 70 লক্ষ মেয়ের গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে সংগঠন করে, আমি এদেরকে বাবা বলে ডাকবো সারা জীবন। কিন্তু যারা শুধু মনে করে যে এখানে ঢাকা শহরে সুন্দর একটা অফিস করে 4 কোটি টাকার গাড়ি লইয়া গিয়া প্রশাসনকে ভয় দেখাইয়া ভোট নিয়ে আসবে, আর তারা গেলে লাল গালিচা সম্বর্ধনা দিবে, এইরকম একটা কিংস পার্টি করবে, তাইলে এই দেশের কপালে দুঃখ আছে। আমি তাই আজকে খুব পরিষ্কার ভাবে আপনাকে বলতে চাই, দেশ কিন্তু কোন দিকে যাচ্ছে। এখন আর যারা বলে না বিএনপি কেন বলে না, সেটা বিএনপি বলতে পারবে। আমি যখন আপনার সঙ্গে কথা বলি, আমার একটা পরিচয় হলো আমি বিএনপির উপদেষ্টা। উপদেষ্টা হলো সভানেত্রী চেয়ারপারসনকে আমি উপদেশ দিব, উপদেশ পাইলে তো তারা দুইজনই তো বাইরে। আমার তো আর কোনো কাজ নাই, আমার তো যে অর্নামেন্টাল পোস্ট, ডিসিশন মেকিং পোস্ট যারা, তারা বলবে তারা কেন এইভাবে কথা বলে। আমি আর একটা কথা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, সবাইকে বলতে চাই, এই দেশে সেই দল সার্ভাইভ করবে যে দল রিয়েল পলিটিক্সকে ধারণ করবে, রিয়েল পলিটিক্স। এবং সেই পলিটিক্সটা হলো গণতন্ত্র, মানুষের পেটের ভাত, পরনের কাপড়ের অধিকার, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনীতির যে রাজনীতি, আর সেই রাজনীতি যারা ধারণ করবে এবং যারা লালন পালন করবে, বুক উঁচু করে যারা প্রসারিত করে দাঁড়াবে, সেই দল দীর্ঘদিন এই দেশের দায়িত্ব পাবে। হয়তোবা দেখা যাবে এটা না করে কোনো দল কোনোভাবে 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য ক্ষমতা পাইল, সেই ধরনের শিক্ষা নাই, দীক্ষা নাই, ফিলোসফি নাই, কিচ্ছু নাই। একটা ফিলোসফি নিয়ে দেশকে বাঁচাতে হবে। আমি আপনাকে বলি, যতদিন এই বাংলায় 99% বাঙালি থাকবে, ওই দিনও আপনাকে বলছি, ততদিন কিন্তু মুক্তিযুদ্ধ থাকবে এবং বাঙালি রাজনীতি থাকবে। যতদিন 99% বাঙালি আছে এই দেশে। বাংলাদেশি করছি কেন আমরা? অন্য যে 1% তাদেরকে আমাদের সাথে রাষ্ট্রীয়ভাবে সমান মর্যাদা দেওয়ার জন্য আমরা বলি এটাকে বলে রাষ্ট্রীয় জাতিসত্তা। আর নৃতাত্ত্বিক জাতীয় সত্তায় 99% বাঙালি। এটা যতদিন থাকবে ওই দলটাতে, মুক্তিযুদ্ধের পক্ষের দলটা থাইকে যাবে। আর 90% হলো মুসলমান। জামাত ইসলাম যদি ইসলামী দল নাও করে, মুসলমানদের দল বা ইসলামের দল কিন্তু বাংলাদেশটাকে কেউ ফলাইতে পারে, কারণ 90% মুসলমানের দেশ। এইখানে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন দিকে যাবেন। আপনি যে একটা দিক চিন্তা করতে হবে, লাইন অফ পলিটিক্স আপনাকে যে এটা চিন্তা করতে পারবে না, কিছুদিনের জন্য সুযোগ সুবিধা ভোগ করতে পারে, কিন্তু আলটিমেটলি যারা ফিলোসফিক্যালি আগাইবে তারাই রাষ্ট্র ক্ষমতা পাবে। আমার কথার ইঙ্গিত যদি বুঝে থাকে। পরিষ্কার পরিষ্কার। যত সময় যাচ্ছে বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে, তারা যত সময় যাচ্ছে তত কি বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন আপনি? বিএনপি যদি জিয়াউর রহমানকে মেজর জিয়া হিসাবে তুলে ধরে, আই মেজর জিয়া ডু হিয়ার বা ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষক, জিয়ার এই পিকচারটা, এই ফেসটা নিয়ে যদি, যেহেতু জিয়াউর রহমান, কারণ জেনারেল জিয়ার চেয়েও মেজর জিয়া বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি মহান। মেজর জিয়া, মুক্তিযুদ্ধের জিয়া, সেক্টর কমান্ডার জিয়া, ব্রিগেড কমান্ডার জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, যদি এই ফেসটা ধারণ করে বিএনপি, এই বিএনপিকে কেউ সরাইতে পারবে না। আর এর মধ্যে যে দুদুল্যমানতা থাকে, সেটা নেতারা চিন্তা করবে। আমি এটা চিন্তা করতে পারবো। একটা প্রশ্ন করতেই চাই, একটা ছোট প্রশ্ন করতেই চাই। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন দেশের বাইরে এবং তার সকল মামলা মোটামুটি প্রত্যাহার হয়ে গেছে। অনেক মামলা থেকে তিনি খালাস পেয়ে গেছেন, সেটা যেভাবেই হোক হয়ে গেছে। তারপরও তিনি দেশে আসতে পারতেছেন না কেন, আসেন না কেন? রাজনীতির মাঠে কেন তাকে সশরীরে দেখা যাচ্ছে না, পারছে না, দেখতে পাচ্ছে না মানুষ?
এটাও একটা ডিসিশনের প্রশ্ন। তারেক রহমান সাহেব কেন দেশে আসতেন না? উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বলতে পারবেন ওনার কি সুবিধা অসুবিধা, কেন তিনি আসছেন না, এটা উনি বলতে পারবেন। আমি এটা উত্তরটা দেওয়াটা খুব খুব আমার জন্য বিব্রতকর হবে। তবে আমি খুব খুশি হইতাম তারেক রহমান সাহেব যদি 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে বাংলাদেশে আইসা পড়তেন, আমি সবচেয়ে খুশি হইতাম। কারণ তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশে অনেক সমস্যার সমাধান করত। এখন যে জটিলতাগুলো হচ্ছে, এখন যে হতাশাগুলো হচ্ছে, দলের ভিতরে যে এখন ডিসক্রিমিনেশন গুলো হচ্ছে, এটাও হইতো না, দেশের হতাশাটা অনেক কাটে যেত। তারেক রহমান আইসা এইখানে অফিসে বসা, গুলশানের ম্যাডামের চেয়ারম্যানের অফিসে অথবা নয়াপল্টনের অফিসে বসার অর্থ হইল উনি বাংলাদেশকে এখান থেকে দেখতে পারতেন এবং বাংলাদেশ ওনাকে দেখতে পারত। উনার আশাই দরকার ছিল বলে এখন কেন উনি আসেন না আমি জানি না। একেবারে একটা প্রশ্ন করব, যেটা আবার শুরুর দিকের প্রশ্ন একটু, সেটা হচ্ছে যে সভা হলো, বৈঠক হলো জাতীয় ঐকমত্য কমিশনের, সেই বৈঠক শেষে আপনি বলছিলেন, ডক্টর ইউনূস যেটা বলছিলেন প্রধান উপদেষ্টা, যে আপনারা কারা কারা সংস্কারে সম্মতি দিলেন, কি কি সংস্কার চাইলেন, সেটা কিন্তু আমরা ওয়েবসাইটে জানিয়ে দিব, মানুষ জেনে যাবে আপনার কোন দল সংস্কার চায় আর কোন দল সংস্কার চায় না। এটা করে কি আসলে রাজনৈতিক দলগুলোকে একটা ভয় দেখানোর চেষ্টা, যে তুমি আমার মতের মধ্যে কি ভয় দেখাবে রাজনৈতিক দল? আমি বললাম ফজলুর রহমান বলি, দেখি উনি স্কুলের হেডমাস্টার নাকি যে উনি ব্ল্যাকবোর্ডে লিখে আমাদেরকে চক কালি দিয়ে বুঝাই দিব যে আরে এই অঙ্কটা যারা পারবে না তারা কিন্তু পরীক্ষায় ফেল করবে, আমি কিন্তু তোমার বাপ প্রেসিডি দিয়ে জানাই দিব। উনি যে এইসব কথা বলতেছে, উনি কোত্থেকে বলতেছে এটা কিন্তু উনি বুঝতেছেন। আমি আবারও বললাম এটা কিন্তু উনি বুঝতেছেন। আমি ওনাকে ভীষণ সম্মান করি, উনি ওনার সম্মান নিয়ে থাকা উচিত, কিন্তু এনে জন্য আস্তে আস্তে মনে হয় উনি নিচে নেমে যেতেছে। উনি এইসব ভয় কেন দেখায় দলরে, রাজনৈতিক দলরে? উনি বলে দিব যে আমরা মানি না আপনার সংস্কার, মানি না যে সংস্কার আপনি বাংলাদেশের নাম বদলায় দেন, ফয়লাই মান নাম বদলায় দেন, মান নাম যারা বদলায় দেন তারা তো কুপুত্র। আমি সেই সংস্কার মানবো? আমি কি মার কুপুত্র নাকি? আমি মুক্তিযুদ্ধ করছি, আমি কমান্ডার ছিলাম, আমার আশেপাশে থেকে রক্ত জোরে শহীদ হয়ে গেছে। আমি বাংলাদেশের নাম বদলায় দিব আলী রিয়াজের মতো একজন লোক যে 40 বছর আগে দেশ ছেড়ে গেছে, আমেরিকার নাগরিক, তার কথায় আমি বাংলাদেশের নাম? আপনার সংস্কার আমার মানতে হবে। সংস্কারের মানুষগুলোর চেহারা চিনি না, চিনি না। 2 পয়সার মূল্যায়ন আছে বাংলাদেশে? দাঁড়াক তো একটা ইলেকশনে, কোথা থেকে দাঁড়াবে? 5,000 ভোট পায় কিনা? তারা বড় বড় কথা বলে। আমি চ্যালেঞ্জ করলাম যাদেরকে সংস্কারের নেতা বানাইছে তারা কয়জন মানুষের সাপোর্ট পায় বাংলাদেশে? জ্ঞানী গুণী নিজেদেরকে মনে করে, আরে জ্ঞান মাথা ফাইটে বাইরে হয়। বাংলাদেশে বহু জ্ঞানী গুণী মানুষ আছে যাদেরকে ইউনূস সাহেবের পছন্দ হয় নাই। বলতেছে যে উনি যে বলতে সংস্কার, আমরা মানি না সংস্কার। আপনি ইলেকশন দেন, জনগণ সিদ্ধান্ত নেই কে সংস্কার করবে। এখন আপনি বৈশা কিছু মব পায়া কিছু ছেলে পেলে, এই ছেলে পেলেও কিন্তু একদিন বুঝবে, এই ছেলে পেলে কিন্তু এই সমাজে আরো 60 বছর বাঁচবে, তারাও কিন্তু একদিন তাদের আউটলুক দিয়া বুঝবে। এই বাবারাও কিন্তু বুঝবে যে আমরা কাজগুলা খারাপ করতেছি। যেমন প্রথম মুক্তিযুদ্ধের কথা বলতো না, কইতো পাকিস্তানের 47 আর 24 মুক্তিযুদ্ধ, কিন্তু যখন ফজলুর রহমানের মতো হতবাগারা মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নিছে, এখন সবাই কিন্তু মিলিয়া মুক্তিযুদ্ধ বলে। এই ছেলেরাও কিন্তু বুঝবে যে দেশের এই ধরনের সর্বনাশ করা যাবে না। বিনা নির্বাচনে হাসিনা 3 বার ক্ষমতা থাকে যেমন একবারে তুলে মুলে গেছে, নিজে গেছে, বাপ রেলওয়ে গেছে, দল রেলওয়ে গেছে, ঠিক যারা ইলেকশন নিয়ে এইসব করবে, এইসব ছেলে খেলা করবে, চক্রান্ত করবে, তাদের পরিণতি কিন্তু এই হবে, আমি কয়ে দিলাম। কিন্তু আপনি মবের কথা বলছিলেন 3টা প্রজন্মকে এই প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে সরকার 3টা প্রজন্মকে তারা নষ্ট করে দিছে। এইটার ব্যাখ্যা কি? 3 প্রজন্ম কেন নষ্ট হলো? আর এই মবটা কেন কন্ট্রোল করা যাচ্ছে না? মবটা কি কন্ট্রোল করা যাচ্ছে না এই কারণেই যে এই মব যারা করেন তারা সরকারের নিয়োগ করতে, এই কারণেই তাদের সকল অধিকার। একটা জিনিস দেখলাম সেদিন কোন একজন আওয়ামী লীগ নেতার বাসায় সম্ভবত গিয়ে
তল্লাশির পরে সমন্বয়করা আবার পুলিশ যখন তল্লাশি করে বেরোচ্ছে, সমন্বয়করা আবার পুলিশকে তল্লাশি করছেন। তার মানে দেশের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে চলে গেল? মবটা কেন এই পর্যায়ে চলে গেল? কেন কন্ট্রোল হচ্ছে না? কি মনে হয় আমি একজন আপনাকে আইনজীবী? বলি, তিনটা প্রজন্ম আমি না বুঝে কথা বলি না। একটা হলো স্কুল প্রজন্ম, একটা হলো কলেজ প্রজন্ম, একটা হলো বিশ্ববিদ্যালয় প্রজন্ম। এই ছেলেরা 5 বছর যাবত কোনো লেখাপড়া করে না, রেগুলার ছাত্র না। যারা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সমন্বয়ক হয়েছে, নেতা যারা, এরা নির্ভর করতেছে কোথায়? ইউনূস সাহেব এদেরকে উৎসাহিত করতে, ছাত্রদেরকে নিয়ে দল করো। সেই ছাত্র দল কেন্দ্র সরকারি স্কুল লেভেল পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলে টাকা পয়সা পাওয়া যায়, মাগনা কিছু খাওয়া যায়, চা বিস্কুট খাইতে পয়সা লাগে না। আমি কথাটা কয়ে দিলাম আপনাকে, সব জায়গাতে লাভ আছে। বৈষম্য বিরোধী ছাত্র প্রশাসন এদের কথা শুনে, এদেরকে ভয় পায়, কথা শুনে বললে ভুল হবে, ভয় পায়। যে কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আর লেখাপড়া করে না, সব এইটার পিছনে ছুটছে। কাজে লেখাপড়া যে দেশে হয় না, তিনটা জেনারেশন নষ্ট হবে কিনা আপনি বলেন। আমি সেই কারণে কথাটা বলছি। এখন সব ছুটছে, ছাত্রদের দল করতে হবে, ছাত্ররা রাষ্ট্র ক্ষমতায়, পৃথিবীতে এটা নাই ছাত্ররা রাষ্ট্র ক্ষমতায় যাবে। ছাত্র রাজনীতি কইরা তারপরে ছাত্র রাজনীতি ছেড়ে রাজনীতিতে যায়, মূল রাষ্ট্র ক্ষমতা। এরা ছাত্র থেকেই রাজনীতি যাবে। অনেক সময় দেখবেন যে এই 22 বছরের ছেলে ইলেকশনে করতেছে না, 21 বছর দিতে হইব। ইলেকশনে তারা সব নেতা হয়ে যেতেছে, সব। একটা এলাকাতে গেছে, বিএনপির নেতা আছে 60 বছর বয়সের, আরে উনি কে? উনার তো বয়স হয়েছে গা, আমরা এখন তরুণ আইছি। এই যে তরুণের রাজনীতি হচ্ছে, তরুণের রাজনীতি কিন্তু সমস্ত জেনারেশন, ছাত্র জেনারেশনকে একদম স্ম্যাশ করে ভর্তা বানাই দিতেছে। কিন্তু এই জন্য আমি কিছু দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তিনটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। মবের বিষয়ে কি বলবেন? মবটা আমরা 2 দিন আগে দেখলাম দিনাজপুরের পার্বতীপুরে একজন ইউএনওকে ঘেরাও করে বাধ্য করা হয়েছে তাকে অফিস ছাড়তে মবের মাধ্যমে, এবং সমন্বয়করা সেখানে বলছেন যে 3 মিনিটের মধ্যে আপনাকে ছাড়তে হবে, আর আমাদের কথা শুনলে 2 ঘন্টা সময় পাবেন, আপনি দিনাজপুর ছাড়তে হবে, পার্বতীপুর ছাড়তে হবে। আজকে একটা গণমাধ্যমে দেখলাম খুলনা ডিভিশনের এক ইউএনওর বিরুদ্ধে এইভাবে নানা অভিযোগ তুলে মব গিয়ে তাকে বাধ্য করছে এখান থেকে সরিয়ে দিতে। এই যে মব, এটা তো প্রশাসনে একটা আরেকটা ঘটনা বললাম যে পুলিশকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা এক বাসায় তল্লাশি করতে গেছেন, তল্লাশি শেষে পুলিশ যখন বের হয়ে আসবে পুলিশকে তারা তল্লাশি করতেছেন। এই রাইটটা তারা তাদের কে দিল? আপনি তো একজন আইনজীবী, আইন কি বলে আসলে? এই কথা যদি বলেন, এই সব কিছুর জন্য দায়ী হলো ইউনূস সাহেব, আর তার সাথে আর এক দুইজন আছে, আসিফ নজরুল সাহেব, মহান শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটির আইন বিষয়ক প্রফেসর। এই দুইজনে এই ছেলেদেরকে আশকারা দিছে। এখন অবস্থাতে এরা তো, এদের বয়স কম, এরা মনে করলে মব করিয়া যদি একটা বাড়িতে ঢুকি, বাড়ি পুড়ে দিলেও কোনো বিচার নাই, বাড়ির থেকে যা লুটপাট করতে পারবো, এত পকেটে কিছু সম্পদ আসবে, টাকা আসবে, যদি টাকা ক্যাশ টাকা পায় আরো ভালো। যে কারণে এরা এগুলা করতেছে। এরা যে দমন করে না, সেই দমন করা না করার জন্য এদের যে কি পরিমাণ দুর্গতি হবে আমি বলে দিলাম আপনাকে, আপনি দেখেন। এই মব যদি দমন না করে, এদের যে যেদিন মবকে মানুষ ফিরায় দিবে, দাঁড়ায় বলবে আয় দেখি মব, যেদিন ফিরায় দিবে, এটা কিন্তু ফিরবে। আমি আপনাকে বললাম, আল্লাহ যদি থাকে, আল্লাহর বিচার যদি থাকে, দেশে যদি মানুষ থেকে থাকে, এবং বাঙালিরা মানুষ, একদিন কিন্তু ওই মবের বিরুদ্ধে যেদিন দাঁড়াবে, তারপর থেকে এরা অস্তিত্বহীন হয়ে যাবে। আমি বললাম, এবং এদের জন্য চোখের পানি আসবে, এরা গেল কোথায়। যেমন এখন উবায়দুল কাদের কই গেল, আমি বলতাম উবায়দুল কাদের কোথায় যাবে পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। আওয়ামী লীগেররা কোন বনে থাকবে, কোন দ্বীপে থাকবে, কার বাসায় থাকবে, কোথায় আওয়ামী লীগ? এই যে এত শক্তিমান, কই দেখলেন? এত পরশুদিনের উদাহরণটা, গতকালকে যে শেখ হাসিনা সরকার উদাহরণটা ইউনূস সরকার নিচ্ছে না। এরা তো একই পথে হাঁটছে, একই পথে হাঁটছে। আমি তো মনে করি ইউনূস সাহেবের মতো একজন বড় মাপের মানুষ, সবাইকে ডাইকা বলা উচিত আপনারা কোন কোন ব্যাপারে একমত, আমরা এই ব্যাপারে একমত, দস্তখত করেন। সংস্কার, আমরা কোনো ব্যাপারে একমত না, এটা লেখেন, আমরা কোনো ব্যাপারে একমত না, যান ইলেকশন দিয়ে দিলাম। যারা মেজরিটি হবেন তারা এসে সবাইকে নিয়ে, সব মেম্বার অফ পার্লামেন্টকে নিয়ে যারা মেজরিটি হবেন তারা সংস্কার করবেন, এটা তাদেরই দায়িত্ব।
এই দায়িত্ব ইউনূস সাহেবকে কে দিছে? ফাও-মাতবরি করার দায়িত্ব এই ইউনূস সরকারকে কে দিছে? এই ফাও-মাতবরি বলে আমাদেরকে ছাত্র দেখামো, বাংলাদেশের মানুষ ও ছাত্র জনতাও দেখাইবো, ছাত্র জনতা নাকি দিছে সেটা দেখাবে, এটা বল। আচ্ছা, নির্বাচন যদি না হয়, নির্বাচন আপনি বলছিলেন যে ডিসেম্বরেও নির্বাচন হবে কিনা আপনি সন্দিহান। যদি নির্বাচন না হয় বিএনপি আসলে কি করবে? বিএনপি কি নির্বাচনের যে একটা আন্দোলন গড়ে তুলবে, নাকি আসলে বিএনপি কোন শক্ত অবস্থান নিতে পারবে না, নাকি সরকার নানাভাবে বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করছে যাতে নির্বাচন ডিলে হয়? তিনটা প্রশ্ন একসঙ্গে করলাম। আপনি গত 5ই আগস্ট, জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মডেল অফ মুভমেন্ট, মডেল অফ মুভমেন্টটা দেখেন নাই? এখানে কেউই এখানে অপরিহার্য না আন্দোলনের জন্য অপরিহার্য হইল জনগণ। 7ই জানুয়ারি যেদিন ইলেকশন হইল সেদিন আমি চেঞ্জ টিভিতে একটা সাক্ষাৎকার দিছিলাম। আমি বলছিলাম শেখ হাসিনা 6 মাসের মধ্যে চলে যাবে। তখন বলছিল আপনি কিভাবে বললেন, কে সরাবে? আমি বলছিলাম আল্লাহ সরাবে, আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষটাকে সরাবে। আমি এটা বলছিলাম। আপনি আমার 7ই জানুয়ারি ইউটিউব চেঞ্জটা দেখবেন দয়া করে। আমি এখনো বলছি ওই যে মুভমেন্ট আর এখন কারোর জন্য ঠেকে থাকবে না। মানুষ তার প্রয়োজনেই মুভমেন্ট করবে। মানুষ তার প্রয়োজনে, বহু মানুষ আছে এই দেশে, আবার দেখবেন মিছিলে লুকাইতেছে। আমি আজকে একটা কোর্টে ছিলাম, আগাম জামিন চাইতেছে সবাই। এখন আগাম জামিন চাইতে হইলে খুব কঠিন আগাম জামিন চাওয়া। সেইখানে দেখা গেল একটা জেলার 7 জন উকিল সাহেব আসামি ওই সাহেব দাঁড়াইছে। এরা 7 মাস আগে কিন্তু এরাই ছিল নেতা। এক উকিল সাহেবের মধ্যে 5 বার ওই জেলা বারের সেক্রেটারি, এখনো সেক্রেটারি। তারা এসে বলতেছে আমরা উকিল মানুষ। কিন্তু এটার বিরুদ্ধে এখন যারা ডিএজি আছে, ওনারা তো বিএনপি বা জামাতের ডিএজি, সরকারি রাষ্ট্রীয়, তারা খুব বাধা দিতেছে। তখন অন্যরা বলতেছে 2 মাস পরে কিন্তু তোমাদেরকেও ওই 7 জনের লাইনে দাঁড়াইতে হইব। আপনি কি আমার কথাটা বুঝতে পারতেছেন? পরিষ্কার 7 জনের লাইনে দাঁড়াইতে হইব, বেশি বাড়াবাড়ি করব না। তখন ডিএজি সাহেবের গলাটা ছোট হয়ে গেল যে তোমাদেরকেও কিন্তু 7 জনের লাইনে দাঁড়াইতে হবে। এই 6 মাস আগে হাজার বিএনপি কর্মী গিয়া মুস্তফা জামান বিচারপতি তার কোর্টে দাঁড়াইছে, হাজারে বেল দিছে। বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে বিএনপিকে কিন্তু হাজার বেল দিছে, কোনো বেল আটকায় নাই। হাইকোর্টে আসে কোনো বেল না, একটা বেল শুধু কিছুদিনের জন্য আটকাইছিল, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেল। আর একটা বেল আটকায় নাই 15 বছরের মধ্যে, বেল একটাও আটকায় নাই। হাইকোর্টে আসতে বেল দিছেই রাজনৈতিক নেতারা। কিন্তু এখন 2টা কোর্ট বেল শুনে মনে হয় যেন কিয়ামত হয়ে গেছে। কিছু দেয়, 5ই আগস্ট শুনলে আর বেল দেয়ই না। নো 5ই আগস্ট নো দেয় না। ঠিক আছে, দেয় না, ভালো করছে। কিন্তু যা চলছে, এই চলাটা কিন্তু শেষ চলা না। আমরা সবাই মিললে যদি না বসি, কে বসতে হবে? বসতে হবে ইউনূস সাহেব, বসতে হবে আইনমন্ত্রী, বসতে হবে বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বার অ্যাসোসিয়েশন, বসতে হবে বিভিন্ন অ্যাসোসিয়েশন যে বাংলাদেশে আছে, তারা বৈশা বলতে হবে বেইলের ব্যাপারটা, এই ব্যাপারটা, আইনের এই ব্যাপারটা কিভাবে করলে পরে অনন্তকাল পর্যন্ত আইন লিড করবে এটা দেশে। এখন তো আইন লিড করে না। আইনের শাসন তো এখন নাই, তখনও ছিল না, এখনো নাই। তখনও আদেশে আইন চলছে, এখনো আদেশে আইন চলে। যেখানে স্পষ্টভাবে বলে আইনমন্ত্রী, অত তাড়াতাড়ি বেল দেওয়া যাইব না। আপনি শুনছেন কালকের এই প্রশ্নটাই আপনাকে করতে চাইছিলাম। আইন উপদেষ্টা তো বললেন সব বেল না দেওয়ার জন্য। আরেকটা প্রশ্ন করবো, এর সঙ্গে জুড়ে দেই। উনি ট্রাইব্যুনালের বিচারের কথা বলেছেন যে বিচার অক্টোবরের মধ্যে 3-4টা রায় হয়ে যাবে। একজন আইনজীবী হিসেবে, প্রবীণ আইনজীবী হিসেবে আপনি বলেন তো, সরকারের কোনো মন্ত্রী বিগত 40-50 বছরে কোনো মন্ত্রী বলেছেন যে এই মামলার রায় অমুক সময়ের মধ্যে হয়ে যাবে? একজন আইন উপদেষ্টা এটা বলতে পারেন কিনা, এটা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আমি জানি না, আমি জানি, একটা জিনিস জানি যে আসিফ নজরুল সাহেব মৃত্যু পর্যন্ত আইনমন্ত্রী থাকবে। এই কারণে উনি এই কথাটা বলতে পারে। আর মৃত্যু পর্যন্ত যদি আইনমন্ত্রী না থাকে,
আমি চাই না, আল্লাহ না করুক, উনি যদি কোনো কারণে জেলে যায় আর ওনার বিপক্ষের কোনো আইনমন্ত্রী যদি বলে যে এত তাড়াতাড়ি বেল দেওয়া যাবে না, সেদিন তিনি বুঝবেন যে কত অন্যায় কথাটা তিনি বলছিলেন। এই কথাটা তিনি বলবেন কেন? আইন যদি বেল দিতে পারে, উনি বলার কি এত তাড়াতাড়ি বেল দেওয়া যাবে না কেন? উনি কেন বলবেন যে ডিসেম্বর মাসের মধ্যে বা অক্টোবর আগস্ট মাসের মধ্যে সরকারের বিচার শেষ হয়ে যাবে? এই কথাগুলোর উত্তর কিন্তু একদিন উনি দিবেন, কিন্তু আমার মনে হয় তার দিতে হবে না, কারণ উনি চিরদিনই আইনমন্ত্রী থাকবেন বলে আমার মনে হয়। এবং আমার খুব দুঃখ হয় জানেন কি, ক্ষমতার ময়ূর সিংহাসনটা কি এতই কালো যে এখানে গেলে সবাই কালো হয়ে যায়? ক্ষমতার ময়ূর, হ্যাঁ, এত কালো, এখানে গেলে সবাই কালো হয়ে যায়। আমি বুঝলাম না এই লোকগুলাকে কি মনে করতাম, এখন এরা কি বলে, খুবই অদ্ভুত। সবচেয়ে বড় দায়িত্ব হলো তাদের, সবচেয়ে বড় দায়িত্ব নির্বাচন দেওয়া। ছেলেরা কি বলবে না বলবে, তারা দল করুক, দল করে সময় নেই। যার ৯ হয় না তার ৯০ হয় না। ৯ মাসে যে দল করতে পারবে না, সে ৯০ বছরেও দল করতে পারবে না। মর্নিং শোজ দ্য ডে। দলটা কেমন হবে ছেলেদের, এটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু দেখতেছি বাবারা, তোমাদের দলটা কেমন হবে। প্রথমে গোলাগুলি করছো, পরে গালাগালি করতেছো, এরপর আর গোলাগুলিটা কিন্তু করো না বাবারা। গলাগুলি, গালাগালি, গোলাগুলি আমরা কিন্তু সবই বুঝি বাবা। দল কেমন করবা এটা বুঝে ফেলছি। কে কত ভোট কোন এলাকাতে পাইবা হিসাব করে কয়ে দেওয়া যাবে, অত ভোট পাইবা। কাজেই তোমরা ভোটের জন্য না, তোমরা ক্ষমতার ময়ূর সিংহাসনটাকে প্রলম্বিত করে নিজেদের সুখ ভোগ বৃত্ত বিলাস বৈভব বাড়ানোর জন্য তোমরা একটা অনির্বাচিত, অনৈতিক এবং বেআইনি ক্ষমতা তোমরা চাচ্ছ দীর্ঘদিনের জন্য। এবং ওই যে ওয়াজের মাহফিলে বলে, ভাইয়েরা আমার ২৯শে সন পর্যন্ত হাসিনা তো থাকতো, ছেলেরা যেহেতু হাসিনাকে তারাইছে কাজে তারা ২৯ সন পর্যন্ত থাকবো। এটা মৌলানা সাহেবদের ওয়াজ, দুইজনের ওয়াজ আমি অলরেডি শুনে ফেলছি। এইরকম ওয়াজ হইব মাঠে মাঠে। সেই মৌলানা সাহেবরা ১৫ লাখ মানুষের ওয়াজ করে। আজকে দেখলাম আমার একটু কুসা দিয়া বকাবকি করলো, খুব বড় একজন মৌলানা, ১৫ লাখ লোক হয় তার হতে। আমি তার নামটা বলবো না, খুব প্রিয় মানুষ আমার, আমি তাকে অসম্মানও করব না, কিন্তু উনি শুনছি ঢাকা শহরের কোনো একটা এলাকায় জন্মগ্রহণ করছেন। উনি ওই এলাকা থেকে একটু ইলেকশনে দাঁড়াইয়া ১৫ লাখ না ১৫,০০০ ভোট পায়, আগে দেখাতো দিই কত হাজার ভোট পায়। এইসব করিয়া বাংলাদেশটা সর্বনাশ করতেছেন। আপনি তো যুদ্ধ দেখেন নাই, আপনার বাপও যুদ্ধ করে নাই, আর আপনার দাদা যদি যুদ্ধের সময় থাকে এতে যুদ্ধের পক্ষে ছিল না। আপনারা যে এইসব তালে বেতালে যারা বাংলাদেশ সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেন, আপনাদের পূর্বপুরুষরা কিন্তু হয় মুক্তিযুদ্ধের সময় বিরুদ্ধে অস্ত্র ধরছে, আলবদর, রাজাকার, আল শামস হইয়া, না হয় দালাল হইছে। আর যদি কিছুই না হয়ে থাকে তাইলে কেউই কিছু ছিল, তা আপনাদের কেউ কিছু ছিল না। এখন এসে সুযোগে সন্ধানে হাতি খাদে পড়লে চামচিরা খায় লাঠি মারে। মুক্তিযুদ্ধ খাদে পড়ছে বলে লাথি মারতেছেন, এক সময় কিন্তু হাতি খাদ থেকে উঠে গেলে বিপদ আছে। কিন্তু তারা সব এইভাবে বক্তৃতা করতেছে। আপনি বলে ফেলছেন এখানে কথা বলতেছি সব হইলাম আমরা ইসলামের বিরুদ্ধে। তারা বলে ইসলামের বিরুদ্ধে। আমি তো দেখতেছি তারা তো ওয়াহাবি ওয়াজ করে। একজন বলছে হ্যাঁ আমরা ওয়াহাবি, আমরা গৌরব বোধ করি, আমরা ওয়াহাবি। একজন বলতেছে হ্যাঁ আপনি ওয়াহাবি গৌরব বোধ করেন, তা আমি তো গৌরব বোধ করি, আমি মুসলমান, আমি সুন্নি, আমি তো আহলে সুন্নাতুল জামাত। আমি ফজলুর রহমান বললাম আমি আহলে সুন্নাতুল জামাত। আমি যে মাজার পূজা করি না, আমি যে মাজারকে সম্মান করি, সে মাজার আপনি ভাঙ্গে ফেলতেছেন। আপনি কে মাজার ভাঙ্গে ফেলার? আমার বিশ্বাসের উপর আঘাত দেওয়ার আপনি কে? আপনি বললেন মাজার পূজা করলে দুজকে যাবো, আপনার কাছে টিকিট আছে নাকি দুজকের? এই টিকিটটা একটু দেখান তো। আপনি আমার আমি শাহজালালের মাজারে গিয়ে আমি আমার মুনাজাত করব, আমি খাজা বাবা মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়া আমি হাত জোর করিয়া আল্লাহর কাছে আমি চাইবো আমার আউলিয়াকে সামনে রাইখা। ওইটা আপনি পুরি দিতে চান, ভাঙ্গে ফেলতে চান। দেখলাম একজন
মৌলানা সাহেব প্রত্যেক দিন ওয়াজ করে, নামগুলা কইতে পারে, আমি কই না, শাহজালালের মাজার ভাঙ্গে ফেলবো। আপনারা কতজন সংখ্যায়, জামাত কতজন, আহলে সুন্নাতুল জামাতুল বাংলাদেশে হাজারে হাজার, লাখে লাখ, আপনারা কজন? আপনারা তো হলেন ওহাবি, ওই নজব শহরের ওহাবি। বলবো আমি, এই পৃথিবীতে ইসলাম কেমনে আসছে? ইসলামের 10,000 বছর আগে আরব কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলে কাবাগর যখন নির্মাণ হয়, আল্লাহর ঘর, তখন কি অবস্থা ছিল বলবো? আইসেন একদিন বলে দিব, মনে ওয়াজ করেন তো সুর ধরিয়া, ইতিহাস জানার চেষ্টা করেন। একেবারেই বাংলার ইসলাম কিন্তু মক্কা মদিনা সিরিয়া থেকে আসে নাই, দামেস্ক থেকে। বাংলার ইসলাম আসছে বাগদাদ থেকে, এবং সেই ইসলাম অনেক পলিশড হয়ে আসছে, সুফিবাদী ইসলাম। আর সেই ফুরাত নদীর পারের ইসলাম যে আসছে, সেই ইসলাম অনেক পলিশড হয়ে আসছে। পদ্মা, যমুনা, মেঘনা, সিন্ধু পারে আইসা ইসলাম সুফিবাদের রূপ ধারণ করে বলছে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই ইসলাম আমাদের দেশের, আমাদের পূর্বপুরুষরা গ্রহণ করেছে, সেই সূত্রে আমরা মুসলমান। কাজে আপনারা আমাদেরকে ওহাবিজম শিখাইবেন, সারা দিন আপনারা খালি গলাবাজি করে আমাদেরকে কাফের বলবেন, আমাদেরকে মুরতাদ বলবেন, বেহেশতের টিকিট দিয়েন না বলেন, দিয়েন না। আমি কোন মৌলানা সাহেবের কাছ থেকে বেহেশতের টিকিট চাই না। আমি আমার আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ আমি তোমার পাপী বান্দা, তুমি জানো তুমি আমাকে কোথায় রাখবা। আমরা একটা প্রশ্ন করতেই চাই আপনাকে। আপনি নতুন রাজনৈতিক দলের প্রসঙ্গ তুলছিলেন, ছাত্র রাজনৈতিক দল করছে গত কয়েকদিন ধরে এটা আলোচনা, এবং শিগগির হয়তো তারা এটা আনুষ্ঠানিক ঘোষণা দিবে। তাদের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে, এবং এই নেতৃত্বের অধিকাংশই ছাত্র শিবিরের সাবেক নেতা, যারা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন, বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন, তারাই এইসব বিতর্কের জন্ম দিয়েছেন, অমুককে ছাড়া তমুককে ছাড়া কমিটি হবে না। এই নতুন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি দেখছেন, ছোট করে যদি বলেন? হিন্দু ধর্মের কথা আছে, সত্য যুগে যিনি হরি, ত্রেতা যুগে তিনি রাম, দ্বাপর যুগে তিনি কৃষ্ণচন্দ্র, কলিতে তিনি গৌরাঙ্গ। এই যে দল, জামাতে ইসলাম, এবি পার্টি, নাগরিক পার্টি, হিজবুত তাওহীদ, আরো কি কি আছে, এরা সব হইল সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। যেমন তারাও সবই এক জায়গা থেকে সৃষ্টি। আসল সত্য যুগে তারা সবাই জামাত শিবির ছিলেন। কেউ ত্রেতা যুগে হইছে হিজবুত তাহরীর, আর একজন হইছে এবি পার্টি, কিন্তু তাদের সবটাই এক, তাদের ফিলোসফি এক, তাদের বিশ্বাস এক, তাদের কর্মপদ্ধতি এক। শুধু জামাত এত বুদ্ধিমান পার্টি, বেশি পার্টি দেখানোর জন্য, অধিক সমর্থন দেখানোর জন্য নিজেরা ইচ্ছা করে এগুলারে ভাগ করে রাখছে। আমি চাই ছেলেরা যাতে গন্ডগোল না করিয়া একটা সুন্দর ঐক্যবদ্ধ পার্টি করে। বাবারা, তোমরা গন্ডগোল না করিয়া সুন্দর একটা ঐক্যবদ্ধ, তোমাদের সাহস আছে, তোমাদের বুদ্ধি আছে, তোমরা এই দেশের মানুষকে 15 বছর যে ফ্যাসিজম, স্বৈরাচার মানুষকে অত্যাচার করছে, এক পর্যায়ে তোমরা নেতৃত্ব দিছো, যদিও নেতৃত্বটার মধ্যে ফাঁকিবাজি আছে, তোমাদের বিশ্বাসের মধ্যে ফাঁক এবং ফাঁকি আছে। এইটা তোমরা পূরণ করবার চেষ্টা করো, কারণ তোমরা যে ফাঁক এবং ফাঁকি দিতেছ, এটা তোমরা কিন্তু বুঝাও নাই। তোমাদের সাথে কিন্তু হাজার হাজার মেয়েরা নামছিল মাঠে। তোমরা সেদিন কিন্তু বলো নাই যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তে মেয়েদেরকে ফুটবল খেলতে দিব না, আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে মেয়েদেরকে নাটক করতে দিব না, আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে মেয়েদেরকে শুধু হিজাব পরাবো, হিজাব বন্টন করবো, শুধু হিজাব বন্টন করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সুপ্রিম কোর্টে, কলেজে, স্কুলে। আর আমি বলতে চাই, হিজাব যে পরে সেও আমার মা, সেও আমার মেয়ে, সেও আমার বোন। হিজাব যে পরে না, যে মেয়ে ফুটবল খেলে, সেও আমার মা, সেও আমার বোন। যে মেয়ে স্কুলে যায় সুন্দর বেনি পরিয়া, কলেজে, ইউনিভার্সিটি, সেও আমার মা, সেও আমার সন্তান। সবাই আমার চোখের সন্তান। চোখে তো খারাপ কেন? কাজে মেয়েদেরকে যারা ঘরে বন্দি করতে চান, আফগানিস্তানের মতো, দেখছেন তো আফগানিস্তানের অবস্থাটা, ফতোয়া দিছে প্রাইমারি স্কুলের বেশি পড়তে পারবে না।
সেই মেয়েরা গোপনে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালায় আইসা উচ্চশিক্ষা নেয়। কাজে আমার দেশ থেকে যাতে মেয়েরা কোথাও পালায় গিয়ে উচ্চশিক্ষা নিতে না হয়। আমার দেশের যে হাজার হাজার ডাক্তার, আমার মনে হয় এখন গ্রামে গ্রামে মেয়েরা নেতৃত্ব করতেছে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনো, এডিসি, ডিসি, সচিব, সিনিয়র সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট। আমার দেশের মেয়েরা এত উপর ছেলেদের চেয়ে ভালো রেজাল্ট করে। বিকারুন্নেসার মেয়েরা যে রেজাল্ট করে, অনেক স্কুলের ছেলেরা সেই রেজাল্ট করতে পারে না। কাজে সেই মেয়েরা যারা ঘরে ঢুকাইয়া অন্ধকারের জীব হিসাবে রাখতে চায়, মধ্যযুগে নিয়ে আসতে চায়, বাবারা তোমরা কিন্তু মেয়েদের সাথে প্রতারণা করছো। যে মেয়েরা মিছিলে নামছিল বিকারুন্নেসা স্কুল থেকে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়া বলছিল এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি, 6 মেয়েটার সঙ্গে কিন্তু তুমি প্রতারণা করলা বাবা। যে মেয়েটা রুকিয়া হলে, শামসুন নাহার হলে অথবা ইডেন কলেজে সবরে পিটায়া বাইর করে দিছে, ফেসিস্টের পক্ষের সবকে বাইর করে দিছে, তাদের সঙ্গে কিন্তু বাবারা তোমরা প্রতারণা করতেছ। যে মেয়েটা ট্রাকের সামনে গিয়ে দাঁড়াইছে পুলিশের, আমার বাইকে তুমি নিতে পারবা না জেলখানায়, আমার উপর দিয়ে ট্রাক চালায় দেও, তার সঙ্গে কিন্তু তোমরা প্রতারণা করতেছো বাবারা। ওই যে মেয়েটা বলছিল বাবারে বলে আসছি আমার যদি লাশ পড়ে থাকে তাহলে বাবা যাতে আমার লাশটা হাসিনার পতনের আগে কবর না দেয়, ওই মেয়েটার সঙ্গে কিন্তু তোমরা বিশ্বাসঘাতকতা করলা। তোমরা গান, লালনের গান করতে দাও না, তোমরা নাটক করতে দাও না, তোমরা মহিলা সমিতি বন্ধ করে দিছো, মহানগর নাট্য মঞ্চ বন্ধ। এইভাবে দিন চলবে? আমি তাদের পক্ষে বলি, এর অর্থ কি এই যে আমি গান গাই, আমি নাটক করি? না, মানুষ তার চিন্তায়, মানুষ তার চেতনায়, মানুষ তার ব্যবহারে, মানুষ তার কর্মে, মানুষ তার বিভিন্ন ধরনের চরিত্র হবে। তুমি সবটাকে এক পথে পরিচালিত করতে চাও কেন? তাহলে তো এটা বাগান হবে না। বাংলাদেশ তো সমস্ত ফুলের বাগান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, ফুটবল খেলা কি ক্রিকেট খেলা কি ওয়াজ মাহফিল কি যাত্রা গান, সব হবে, গান হবে। সবকিছু বাবারা বন্ধ করে দিতে চাও, এটার ফলটা কিন্তু তোমরা পাইবা। একেবারে শেষ পর্যায়ে আমরা আসছি। একটা প্রশ্ন করতেই চাই, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আপনি বলছিলেন যে হাইকোর্টের পর আপিল বিভাগও এটা চূড়ান্ত ফয়সলার দিকে আছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে এই সরকারের কি হবে? এই সরকার থাকবে? আর তত্ত্বাবধায়ক সরকার কি আদৌ ফিরবে? উচ্চ আদালত কতদিন লাগতে পারে আপনার অনুমান? দীর্ঘ অভিজ্ঞতা কি বলে আপনার আইনজীবী হিসেবে? তত্ত্বাবধায়ক সরকার তো সেই দিনই প্রয়োজন হয়ে গেছে যেদিন ইউনূস সাহেব বলছে, আমি বিদেশে গেছিলাম, সবাই বলে আইছি ছাত্ররা একটা দল করবে এবং ছাত্রদেরকে উৎসাহিত করছে একটা দল করার জন্য। সেই দিন তো ইউনূস সাহেব তার উনার নিরপেক্ষতা হারায় ফেলছে। আমি তো মনে করি সৎভাবে বিবেক দিয়ে কাজ করলে উনার এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত এবং ইলেকশনটা একটা নিরপেক্ষ, ওই যে দিনে আমি সচিবালয়ে থাকবো আর রাত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপায়ণের অফিসে থাকবো, এই যে রাজনীতি, রং বেরঙ্গের রাজনীতি, এই রং বেরঙ্গের রাজনীতি বাদ দিয়া একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, প্রয়োজনে ইউনূস সাহেব ছেলেদেরকে নিয়ে দল করে দেখুক এই দেশে। আমি চাই এবং আমার দাবি একটা সঠিক নির্দলীয় নিরপেক্ষ সরকার হোক। ইউনূস সাহেব এবং এই সন্তানেরা বা যারা মন্ত্রিসভা বা সরকার থেকে নতুন দলকে সমর্থন করবে, তারা সবাই পদত্যাগ করো এবং তত্ত্বাবধায়ক সরকার হলে সবচেয়ে ভালো ইলেকশন হবে। এটা আমি আজকে বলে রাখলাম। তার মানে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন আপনি দেখছেন না? ইউনূস সাহেবের চরিত্রের পরিবর্তন, এখন যে চরিত্র আছে, চরিত্র বলতে আমি খারাপ কথা বল, এখন যে বিহেভিয়ারটা আছে, ব্যবহারটা আছে, এই ব্যবহারের চেঞ্জ না হইলে পরে তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই দরকার ইলেকশনের জন্য। একেবারে বহু লোক কমেন্টস করেছেন, আমরা আসলে সব কমেন্টস নিতে পারছি না। একজন শুধু আপনাকে প্রশ্ন করেছেন, একজনের একটা প্রশ্ন নেই, বহুবার উনি প্রশ্নটা করেছেন। আব্দুর রশিদ বলেছেন, শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে দেশটা কি রাজাকারদের হাতেই তুলে দিলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতেই তুলে দিলেন? এই প্রশ্নটা আপনাকে করেছেন মুক্তিযোদ্ধা হিসেবে। শেখ হাসিনা এবং রাজাকার দুইটার চেয়ে ভালো মানুষ আরো আছে এই দেশে,
ভালো মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এই কাজটা করছে। শেখ হাসিনা যে 3 বার ইলেকশন দিল না, 36 বছর, যে ছেলেটির রশিদ জিজ্ঞাসা করলো 36 বছরে যে একবার একটা ভোট দিতে পারলো না, এই কাজটা শেখ হাসিনা খুব ভালো করছে। শেখ হাসিনা যে একদল লোককে বাংলাদেশ লুট করার সুযোগ দিছে, 36,000 কোটি ডলার একটা ডিল। এসালমের বাপের নাম কি? এই যে রাজাকারের বাচ্চাদেরকে, এই যে সালমান রহমান, এরপরে এদেরকে যে কর্নেল ফারুক খান থেকে ধরে আজিজ খান থেকে ধরে এই দেশের সমস্ত লুটেরাদেরকে লুট করার সুযোগ দিছে, এই কাজটা খুব ভালো করছে। উনি যে সারাদিন মিথ্যা কথা বলতেন বাংলাদেশে, এটা খুব ভালো কাজ ছিল, কাজে উনি গেছে, ভালো কাম হয়েছে। এখন রাজাকাররা আইসা পড়ছে ফাঁক দিয়ে, এটা আমি বলতে চাই না, তবে আমরা এইটাকেও প্রোটেকশন দিয়ে একটা নতুন রাজনৈতিক শক্তি, সঠিক রাজনৈতিক শক্তি দেশে রাষ্ট্র ক্ষমতায় আসবে। এবং আমার ধারণা বিএনপি যতটুকু নিজেদের মধ্যে নিশ্চয়ই মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুতি আছে, সেটাকে তারা সংশোধন করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি আছে, এবং সেই সংশোধনটা বিএনপি করবে, এটা আমি। আপনি আশা করেন বিএনপি, এই একটা প্রশ্ন এক লাইনে বললেন তো, যদি ইলেকশন না হয় সেক্ষেত্রে কি আবার সেই একই পরিণতি হবে? বিএনপি কি আবার রাজপথী আন্দোলন করবে? সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলও কি তাদের সঙ্গে যুক্ত হবে? যদি উনি রিজনেবল টাইম, যে টাইমটা আমি সর্বোচ্চ বলি 1 বছর, উনি বলছে ডিসেম্বরে ইলেকশন করবে, দিবে, যদি এটা ওনার ফাঁক এবং ফাঁকি কথা না হয়ে থাকে তাইলে একরকম। আর যদি ইলেকশন এই সময়ের মধ্যে না দেয়, দেশ যাবে না, ওনারা চলে যাবেন। আমি কথাটা বললাম, দেশ যাবে না, দেশ থাকবে, কিন্তু ওনারা চলে যাবেন। ওনাদের অনেক সঠিক মানুষ এই দেশের নেতৃত্বে আসবে। এই বাংলাদেশ এরকম ওই চোর ডাকাত বদমাশ লুটেরা হাইজাকার 18 কোটি মানুষের মধ্যে সবাই না, ভালো মানুষ অনেক আছে, খুঁজলে পাওয়া যায়। একেবারে নিউ ইয়র্ক থেকে শহীদ ভাই, উনি সিলেট অঞ্চলের মানুষ, মৌলভীবাজারের, আপনাদের সময়কার ছাত্রনেতা, বাম রাজনীতি করতেন। তিনি আপনাকে লাল সালাম জানিয়েছেন এবং বেস্ট উইশেস জানিয়েছেন। আমি চিনি তাকে, আমার সালাম রইল, আমি তাকে শুভেচ্ছা। শহীদ ভাই, আপনার অনুষ্ঠান দেখেন, আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই। বিপুল টকের এই আলোচনায় আজকে আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন এবং নির্বাচন যে খুব জরুরি সেটা আপনি জানিয়ে দিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেখছিলেন, যারা দেখবেন, তাদের প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে 12টা থেকে 12:15-র মধ্যে আমরা আরেকটি আয়োজন নিয়ে আসবো, বাংলাদেশের মিডিয়ার পোস্টমর্টেম। আমরা 10 মিনিটের মধ্যে আসবো এই অনুষ্ঠানে, আপনার সঙ্গে থাকবেন। বাংলাদেশের মিডিয়ার পোস্টমর্টেম আর আলোচনা বিশ্লেষণ করবেন সাইফুল আমিন, সাংবাদিক ও বিশ্লেষক। নিশ্চয়ই সেই অনুষ্ঠান আপনারা দেখবেন। সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি জানিয়ে, এবং ফজলু ভাইয়া, আপনাকে অনেক রাতে সময় দেওয়ার জন্য, বিপুল টককে আপনার ব্যস্ততার মধ্যে, আপনাকে কয়েকদিন ধরেই চেষ্টা করছিলাম, আজকে পেলাম ব্যস্ততার মধ্যে। নিশ্চয়ই আগামীতে আপনাকে পাবো, সেই প্রত্যাশা রেখে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা। শুভরাত্রি। আপনাকে আমার কৃতজ্ঞতা, আপনি বারবার আমাকে আনছেন। জনগণকে আমার সালাম, আসসালামু আলাইকুম।